2041 সালের কথা আমাদের মনে আছে। আমরা প্রায় সময় শেখ হাসিনাকে বলতে শুনেছি 2041 সাল ভীষণ, ভীষণ। তারই একটা প্রতিচ্ছবি কিন্তু আজকে আবার আমরা দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের আম কাছ থেকে। যেমন এখনকার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, সরকার কতদিন ক্ষমতায় থাকবে সেটা সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হবে। এরকমটা ভয়েস অব আমেরিকার বাংলা ভার্সনে একটা ইন্টারভিউতে তিনি বলেছেন। কিন্তু আমার কাছে এটা খুবই অসঙ্গতিপূর্ণ একটা কথা বলে মনে হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ক্ষমতায় থাকবে সেইটা বলে দেবে এই দেশের জনগণ। এই দেশের জনগণ তাদেরকে ক্ষমতায় নিয়ে আসছে। এই দেশের জনগণই তা ঠিক করে দেবে যে তারা কতদিন ক্ষমতায় থাকবে। সরাসরি সরকারকে আলটিমেটাম দিতে পারে জনগণ, আর অন্যভাবেও সেটা হতে পারে, যেটা হচ্ছে যে সরকার তাদের রূপরেখা উত্থাপন করলো। উত্থাপনের প্রেক্ষিতে এদেশের সুশীল সমাজ, বিশিষ্টজন তারা বিষয়টা নিয়ে পর্যালোচনা করবে যে এই কাজগুলো করতে সরকারের কতদিন লাগতে পারে, সরকার এই কাজগুলো কোন কোন ধাপে ধাপে করবে, পর্যাপ্ত সময় কতটুকু দরকার। সরকার ঠিক করে দিতে পারে না যে এই সরকার কতদিন থাকবে ক্ষমতায়। এদেশের জনগণই এই সরকারকে বসিয়েছে। এই দেশের জনগণই ঠিক করবে যে এই সরকারকে কতদিন তারা দেখতে চায়। তবে একটা গবেষণায় দেখা গেছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে 1 বছরের বেশি মানুষ কিন্তু হচ্ছে যে দেখতে পারে না। আরেকটা বিষয় আজকে না বললেই নাই, সেটা হচ্ছে যে পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌফিক হোসেন বলেছেন যে দিল্লির সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে। দিল্লির সাথে সুসম্পর্ক রাখতে হবে, সেটা অবশ্যই অবশ্যই দরকার। কিন্তু সরকারের এইটাকে কিন্তু এদেশের মানুষ একটা নতজানু হিসাবে দেখছে। কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু ভারত বিরোধী মনোভাব পোষণ করে। সো ভারতকে নিয়ে কিন্তু বেশ নাটক হয়ে গেল, যে ইলিশ রপ্তানি নিয়ে নাটক, তারপরে আলোচনায় বসা না বসা নিয়ে নাটক হয়ে গেল। আজকে পররাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্য, যেটা হচ্ছে দিল্লির সাথে আমাদের সম্পর্ক বজায় রাখতে হবে, সেটা নিঃসন্দেহেই। কিন্তু এদেশে মানুষকে নানানভাবে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে। যে কখনো বলা হচ্ছে যে ভারতের সাথে আমরা কোনো ছাড় দেব না, আবার ভারতের সাথে নতজানু আচরণগুলো আমরা দেখতে পাচ্ছি। যে সরকারগুলোই ক্ষমতায় এসেছে স্বাধীনতার পরবর্তী সময়ে, যারাই ক্ষমতায় এসেছে তারা প্রত্যেকেই কিন্তু ভারতের উপরে একটা নতজানু আচরণ কিন্তু বিদ্যমান ছিল। আমাদের ভাষায় একটা কথা বলে যে মক্কা যায় সেই হাজি হয়। খুব শীঘ্র যেই কথাগুলো সবচেয়ে বেশি আলোচনায় আসছে যে শেখ হাসিনার পুলিশ 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো আমরা দেখেছি সমস্ত জায়গাগুলো শেখ হাসিনার পুলিশকে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। কিন্তু 5ই আগস্টের পরে এই দেশে শেখ হাসিনার পুলিশের থাকার কথা ছিল না। 5ই আগস্টের পরে এই দেশের জনগণের পুলিশ হওয়ার কথা ছিল, কিন্তু সেই জনগণের পুলিশ হয়নি। তাহলে কি দাঁড়ালো? এটা শেখ হাসিনার পুলিশ? অবশ্যই না, এটা এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের পুলিশ, কারণ তিনি এখনকার ক্ষমতায় আছেন। সো এই পুলিশ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসেরই পুলিশ। গত 2-3 দিন যাবৎ পুলিশ যেই অ্যাক্টিভিটিসগুলো দেখিয়েছে সেগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর আভাস দিচ্ছে। সেই 2041-এর মতো শব্দ না চলে আসে। কি আভাস দিচ্ছে গত 2-3 দিন যাবৎ, সেটা একটু আমরা দেখি। ইউনূস সরকারের পুলিশের দুদিনের কর্মকাণ্ড যদি আমরা দেখি, যে 35 চাকরি প্রত্যাশীদের উপরে যেই ন্যাক্কারজনক হামলা, ভয়ঙ্কর রকমের হামলা, গার্মেন্টস কর্মীর যে মৃত্যু, এটা কিন্তু শেখ হাসিনার পুলিশের দায় না, এটা কিন্তু ইউনূস সরকার পুলিশের দায়। খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা যে শেখ হাসিনার আমলে সে একটা ভয়ের আবহাওয়ার মধ্যে ছিলাম, কথা বলার মতো স্বাধীনতা পর্যন্ত ছিল না। অনেকটা কিন্তু এখনো সেই অবস্থায় আছে, সেই অবস্থাটা কিন্তু এখনো কাটেনি। যে এক একটা সংখ্যালঘু গোষ্ঠী, যেটা হচ্ছে যে ধর্মীয় হোক, রাজনৈতিক মতাদর্শের হোক, সেই যে একটা রোষানলের জায়গা, সেই জায়গা কিন্তু এখন পর্যন্তও আছে। এবং এই আবহাওয়াটা কিন্তু আরও তৈরি হচ্ছে, এবং খুব ভয়ঙ্করভাবে কিন্তু তৈরি হচ্ছে। তারপরে এই আন্দোলনটা ছিল বৈষম্য বিরোধী। একজন সুইপার থেকে সচিব পর্যন্ত সমস্ত ক্যাটাগরির মানুষ, সবাই, মানে আমি মানুষকে ভেদ করতে চাচ্ছি না, যে সবার মধ্যে যে একটা বৈষম্যের যে জায়গাটা আছে, সেই বৈষম্যটা দূর হবে।
চাকরির ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রগুলোয়। সো সেই যে বৈষম্যর জায়গাটা সেটা কিন্তু নাই। আমরা যেটা দেখেছি যে সচিবরা যদি তাদের অধিকার নিয়ে নিতে পেরেছে, কিন্তু দেখেছি আনসার, তারপর গার্মেন্টস কর্মী, তারপরে যে চাকরি প্রত্যাশী এই মানুষগুলো আরও অনেক গোষ্ঠী কিন্তু তাদের দাবিগুলো নিয়ে উত্থাপন করছে। হ্যাঁ, উত্থাপন করার সুযোগ পাচ্ছে, উত্থাপন করছে। সেই দাবিগুলোকেও কিন্তু এক রকমের গলা টিপে ধরা হচ্ছে। তারপর দেখছি যে সরকার পরিবর্তন হলে অনেকটা ধর্ম পরিবর্তন হওয়ার মতো। দুদিন আগে দেখলাম একজন সুফিবাদী দর্শন নিয়ে কাজ করে, তার উপরেও অনেক হামলা হয়েছে। লালন দর্শনের উপরেও অনেক চাপ এসেছে। তারপরে যারা একমাত্র আল্লাহর কিতাব কোরআনকে বিশ্বাস করে, এর বাইরে অন্য যে বিষয়গুলো আছে সেগুলোকে একটু এড়িয়ে চলার চেষ্টা করে, সেই এক শ্রেণীর মানুষের প্রতিও যারা ধর্ম ব্যবসায়ী তাদেরও একটা চাপ অবস্থান করছে, যে আল্লাহর কিতাবকে বিশ্বাস করছে, যেটা সত্য সেটাকে বিশ্বাস করার পরেও তাদের উপরও একটা চাপ আসছে। সো সব মিলিয়ে একটা ভ্যাবাচ্যাকা অবস্থা। যেই বৈষম্য, যেই অন্যায্যতা থেকে মুক্তি পাওয়ার কথা ছিল, সেই অন্যায্যতা থেকে মুক্তি পাওয়া তো দূর দূরান্তর কথা, সামনে আবার কতদিন কে চেপে বসে শোষণ করার চেষ্টা করে, সেটাই এখন খুব আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়াতে পারে।